নমস্কার, আমি রূপসী হালদার। অবরুদ্ধ নিশীথ লেখনীতে রয়েছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 63-র বর্ধিতাংশ। বিয়ের কম বেশি 6 মাস পর অন্তু প্রথমবার হামচার কাছে ভার্সিটি যাবার অনুমতি পেয়েছিল। একদিন জয় সঙ্গে নিয়ে কিছু বই কিনে দিয়েছিল, আর তারপর আবার অনুপস্থিতি ও বিস্তর পড়ালেখার ঘাটতি পড়ে গেছে। জয় কোথাও গেছে, তার কত কাজ থাকে চারদিকে। কবি ড্রাইভিং করতে করতে হঠাৎই বলল, ভাবি একটা কথা বলবো। বলুন। আপনি কি আমারে ঘেন্না করেন? আর কাকে কাকে করি? কবির থতমত খেলো একটু, পরে বলল, জয় ভাইয়ের ওপর আপনার ঘেন্না আছে, আমি জানি। ভুল জানেন। কবির চকিতে পিছন ফিরে তাকায়। অন্তুর অভিব্যক্তি নির্লিপ্ত। আপনি খুব অদ্ভুত, তাই নাকি? কবির আবার তাকালো একবার। অন্তু বলল, সামনে তাকে ড্রাইভার করুন, নয়তো দুজনেই সোজা পরকালে পৌঁছে যাব। কবির একটু লজ্জিত হাসল। আমি কত বেয়াদবি করেছি আপনার সাথে। ও কিছু না, ক্ষমতা দাপটে কত কিছু করে লোকে। ওইসব আমাদের ধরে থাকতে আছে নাকি? ধরে কত খোসারত পেতে হয়েছে, দেখলেন তো। আপনি কিছু করেননি, করেছে আপনার ক্ষমতা। আর আপনার ক্ষমতা কি কে জানেন তো? কবির অবাক হয়ে যাচ্ছিল নতুন করে। এই নারীর জন্য তার খারাপ লাগে। ব্যাপারটা খুব অদ্ভুত, খুব সত্য। যেদিন জয় নারীটির সম্মানে মানুষের কাছে হরিণ লুটের মতো বিরিয়ে দিচ্ছিল, সেদিনও কবির এক অদ্ভুত জ্বালা উঠেছিল বুকে। আবার এটাও সত্য যে জয়কে অন্ধের মতো ভালোবাসে, কিন্তু জয় খারাপ কাজ করলে তার খারাপ লাগে, তবু বাধা দেয় না। ভার্সিটির ফটকের সামনে গাড়ি থামিয়ে দ্রুত এলো কবির গাড়ি দরজা খুলে দিতে। অন্তু নিজে দরজা খুলে নেমে বলল, এসব আনুষ্ঠানিকতা দেখাতে হবে না আমার সঙ্গে। আমি বিশেষ কেউ নই। আগে যে ভার্সিটিতে পড়ুয়া ছিলাম, এখন একটা সাধারণ মেয়ে আছি, আজও তাই। কোনো পাপিষ্টর ঘরের বউ হওয়াটা সম্মানের নয়। কবির মাথা নিচু করে আস্তে করে বলল, আমি ক্লাস শেষে নিতে আসবো। আসবেন? অন্তু ভেতরে চলে গেল। কবিরকে দেখে ছেলেরা এগিয়ে এলো, জয়ামিরের খোঁজ চালালো। কবির তাকিয়ে দেখলো অন্তুকে। পরাগের সামনে 4 জন কর্মকর্তা বসা, 2 জন কনস্টেবল দাঁড়িয়ে আছে। আজিম মালিথা জিজ্ঞাসা করলেন, আপনার ভাইয়ের প্ল্যানটা কি ছিল? আউটডোর। দেশের বাইরে আছে? না, প্ল্যান তাই ছিল। তাহলে এখন? বেঁচে নেই হয়তো। একে অপরের দিকে তাকালো। বেঁচে নেই মানে? মরে গেছে। ইয়ার্কি মারছেন? পরাগ হাসলো। রিমান্ডে বসে কেউ ইয়ার্কি মারে? ওকে মেরেছে কে? তা তো বলতে পারি না। পারেন না? পারবেন। কত না পাড়া হয়ে যায় এখানে। পরাগ চুপ রইল। তাহলে এটা কিভাবে বলতে পারেন বেঁচে নেই? না থাকারই কথা। আপনি শিওর? ওই রকমই। আসলে কর্মকর্তারা আজিম অদ্ভুতের মতো মাথা দোলারে। মানুষ যে কোনো বিষয়ে 2 শর্তে নিশ্চিত থাকে। 1, সেই ঘরটা নিজের চোখে দেখলে। 2, কাজটা সে নিজে করলে। পরাগ নির্বিকার হয়ে বসে রইল। আজিম হাসল। আপনার ক্ষেত্রে প্রথমটা হবার চান্স নেই, কারণ আপনি সেই রাতে থেকে আমাদের হেফাজতে। হাত থেকে রক্ত পড়া অবস্থায় আপনাকে আটক করা হয়েছে। এখন বাকি থাকে দ্বিতীয়টা, পলাশাজ করে আমি মেরেছি। সেটা তো আপনি বলবেন আমাদের। না, তা বলবো না। কেন? মিথ্যাচার হবে। উঠে দাঁড়ালেন আজিব। নাটক পছন্দ না আমাদের। হেয়ালি সোনার চাকরি করি না আমরা। পরাগ হাসল। এমন আরও কত কিছুই করেন যেসবের চাকরি করেন না আপনারা, বরং সেসব চাকরির দায়িত্বে বিরোধ। এটা শুনুন না হয় স্যার, ভালোই তো। পরাগের ঘাড় বারবার একটু বুলেট লাথি মারল। মনে হলো পরাগের কোনো শিরা বুঝি ছিঁড়ে গেছে। চোখ অন্ধকার হয়ে এলো। যা জিজ্ঞাসা করা হচ্ছে তার জবাব দে। একটা খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে, একটা বাদ দিলাম। পরাগ অল্প হাসলো। দাঁত নেড়ে গেছে কয়েকটা। মাড়ি ফেটে নুনতাক্ত রক্ত গাল ভরে গেছে। গিলতেও ঘেন্না করছে, তবু গিলে ফেললো হেসে। ওকে মারার কারণ কি ছিল? আমার কাছে। তবে আমার থেকেও জোরালো কারণ থাকা মানুষের তো অভাব নেই পলাশের। তাই আমার চান্সটা মিস হয়ে গেছে। ঘরের শত্রু বিভীষণ, তোর মতো ছোট ভাইয়ের কি জন্ম নয় রাবণদের পেছনে আঙ্গুল দেবার জন্য হয় রে? হাসলো ওরা। পরাগ মাথা নিচু করে আলতো হাসলো। তা দেখে গেল না। থুথু করে থু ফেলল। থুতুর সাথে রক্তের ভাগ বেশি। চুল মুঠো করে ধরে মুখ তুলল অফিসার। ঘাটটা মট করে উঠল পরাগের। অফিসার বলল, চান্স মিস যায়নি। হয়তো তুই হাতে মারিসনি, কিন্তু মার্ডারটার সাবিক সহায়তা তো করতে পারিস। কে মেরেছে তার নাম বল।
যে মেরেছে সেই সেদিন পলাশকে উদ্ধার করেছে। এখন বুঝতে পারছি সেদিন ওগুলো পলাশের লোক ছিল না, ওর ওই শিকার ছিল। আমি নিশ্চিত এমনই হয়েছে। পরাগ মনে মনে প্রশংসা করলো কর্মকর্তার আন্দাজকে। তবু আফসোস, এরকম বুদ্ধি জায়গা মতো প্রয়োগ করে না। পরাগ চুপ করে থেকে হতাশ শ্বাস ফেলে ক্লান্ত স্বরে বলল অফিসারকে। প্লাস তুলে নিয়ে পরাগের ডান হাতে তর্জনী আঙ্গুলে ঠেকিয়ে বলল, বলে দে, টর্চার করার বিশেষ শখ নেই আমাদের। সেদিন 2 জন কর্মকর্তার স্টপে মৃত্যু হয়েছে। শুধু নামটা বল, ধরে গরম তেলে চোবাবো এই ব্লাস্টারের বডিটাকে। পরাগ চুপ, নখের মাথায় প্লাস বিধিয়ে একটানে নখটা তুলে আনলো আঙ্গুলের মাথা থেকে। আর্তনাদ করে উঠলো পরাগ, শরীরটা বেঁকে এলো। এর চেয়ে মরণ ভালো তার কাছে। শরীরের যন্ত্রণার মাথাটা ঝিমিয়ে আসছে। তার মাটাকে পলাশ কোথায় যেন লুকিয়েছে। ভয় ছিল পুলিশের কাছে সব গুটগুটিয়ে বলে দিতে হবে। পরাগের চোখের সামনে ভেসে উঠল সালমার মুখটা। সে মাকে ভালোবাসে খুব, এমন নয়, তবে মা তাকে ভালোবাসে। যখন পরাগ মুস্তাকিন বলেছিল তখন রোজ কল করে খবর নিত, ঢাকায় থাকতেও তাই। সে যখন পলাশের পাপের দায়ে জেল খেটেছে, সালমান অনুরোধে রাজন আজগর জামিন করেছিল পরাগের। অফিসার বলল, যা, তুই মনে হয় মনেই তার নামটা নেই, আমি শুনে নিচ্ছি, বল, উচ্চারণ কর তো একবার, কর দেখি তোর মনের কথা শুনতে পাই কি না। পরাগ চোখ বুঝে অল্প হাসে, মনে মনে বারবার উচ্চারণ করে, জয়ামির হামজা, জয়ামির, জয়ামির হামজা, হামজা, হামজা। অফিসার একবার অদ্ভুত প্রতীক্ষা উপলব্ধ করলো। আলপিন দিয়ে পরাগের নখের ভেতরে এলোমেলো খোঁচা দিতে লাগলো। নখের নিচের মাংসের সাথে সাথে আলাদা হয়ে উঠেছিল নখগুলো। রক্তে ভরে উঠলো হাতটা পরাগের। এত যে অজ্ঞান হবে না বোধ হয়, মরবেও না, তবে প্রতি মুহূর্তে মরবে। নাম বল। পরাগ নিশ্চুপ। পরাগকে সেলের ছাদের হ্যাঙ্গারে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হলো। এক মুহূর্তে সমস্ত দেহের রক্ত মাথা বুঝে ধরলো। শ্বাস নিতে পারা হয় না এই অবস্থায়। হৃদয়যন্ত্রে রক্তের ঘাটতি, অক্সিজেনের ঘাটতি, পুরো শরীরে রক্ত চলাচলের ভিন্ন ঘিন্ন একটি অবস্থা। শরীরটা অসার, অবসর। অফিসার আবার বলে, নামটা বল, ছেড়ে দেবো এখনকার মতো। পরাগ হাত দুটো মাটির দিকে ঝুলে পরার মাংসপেশির কঠিন টান লেগেছে। দেহের সমস্ত ভর জড়ো হচ্ছে নিচের দিকে। সহ্যের মাত্রা বাড়ছে। পরাগ জানে তার মৃত্যুদণ্ড হবে। তার জীবনে পাপও দৃশ্যমান পাপের মতো দেখতে ভুল বোঝাবুঝি কম নয়। জয়ের নাম বলায় কোনো সমস্যা ছিল না তার, কিন্তু জয়ের কাজ ফোরায়নি এখনও। ও জয় কাজবাজ সেরে মরুক গে, পরাগের কি? জয় বাঁচতে চাইলে তাকে মারতে চাওয়া যেত। ও বেটা যখন নিজে আত্মসমর্পণ করবে। পরাগের নাম বলতে ইচ্ছে করছে না, সে বোধহয় জ্ঞান হারাচ্ছে। তাহলে তো সোনাই সোহাগা, যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি। চোখটা বুঝে এলো, আস্তে আস্তে চেতনা লোপ পাচ্ছে তার। অন্তরিক্সা থেকে নেমে দৌড়ে বাড়িতে ঢুকলো। এতটা অস্থির ও চঞ্চলতা তাকে দেখা যায়নি। কবি দৌড়ে গিয়ে ভাড়া পরিশোধ করলো। এখনও সবাই বাকি কত, ফিরে এসেছে অন্তু। রিমিও তুলি ছুটে গেল। অন্তু জয়ের মতো জগ উঁচিয়ে ধরে ঠকঠক করে ঠিক জগের অর্ধেকটা পানি খেলো। এরপর ধপ করে বসে পড়লো চেয়ারে। তুলি ঝাঁকালো অন্তুকে, এই মেয়ে, কি হয়েছে? ভয় পেয়েছ? কেউ কিছু বলেছে? রাস্তায় কিছু হয়েছে? রিমি বসে পড়লো অন্তুর কোল ধরে। আরমিন, কিছু বলছেন না কেন? কি হয়েছে? অন্তু চট করে আসলো। তাও অদ্ভুত দেখালো। আব্বুর কথা মনে পড়েছিল। মনে হচ্ছিল বাড়ি ফিরলেই আব্বুকে পাবো, তাই দৌড়ে এসেছি। দুজনের কাছে দুজনই বেমানান, খুবই বেমানান। অবিশ্বাস্য লাগলো কথাগুলো। অন্তু অনেকক্ষণ ধরে গোসল করলো সেদিন। বাথরুমে জয়ের 3-4টা ভেজা লুঙ্গি পড়ে আছে। ওভাবেই 300-400 হয়ে গেলেও নতুন কিনে এনে পড়বে, তবু ধুয়ে দেবে না। ওই কাজটা তরু করতো। কখনো সাহানা বিয়ে হয়ে এসে বউ ভাতের দিকে রিমিকে জয়ের লুঙ্গি ধুতে এসেছিল। ভিজে পড়ে গেছে, থেকে পিচ্ছিল হয়ে গেছে লুঙ্গিগুলো। অন্তু ধুয়ে দিল। গোসল শেষ করে জোহরের নামাজ শেষে দীর্ঘ হলো তার মোনাজাত। মহান প্রতিপালকের কাছে হাত তুলে অনেকক্ষণ বসে রইল, কিন্তু কাঁদল না, ঠোঁট নড়ল না। তিনি অন্তর্যামী, তার কাছে আহাজারি করার কি? বান্দার ভেতরে রক্তক্ষরণ তিনি দেখেন। বড় ঘরে পাহারা নিযুক্ত করা হয়েছে। সবগুলো দরজা পথে লোক মোতায়েন হয়েছে। অন্তু ফিরে এলো। সেদিন দুপুরে খেলো না। অন্তুর ভেতরে একটা সন্দেহ জেগে উঠেছে। হামজার তাকে হঠাৎই ভার্সিটিতে যেতে দেওয়ার অনুমতিটা ঠিকঠাক লাগছে না। 2 ভাই ছাদে বসে অনেক রাত অবধি মদ খেলো। হামজা জিজ্ঞেস করলো, রূপকথার সঙ্গে দেখা করতে গেছিলি?
কথা আপা, কারাগারে সেলফ নাকি ভাই? কারাগারে সেফটির প্রশ্ন আসে? দুইজন হাহা করে হাসলো। এক পাক গিলে শান্ত হয়ে আকাশের দিকে তাকালো হামজা। জয়, কোন দিকে এগোচ্ছি রে আমরা? যদি একটু আধ্যাত্মিক শব্দের মাধ্যমে বলতে চাই তো আমরা এগোচ্ছি কাল গর্ভের দিকে। সময়ের গর্ভে? তাও সে যে সময় না, মহাসময়। দুজনেই মাতালের মতো হেলে দুলে হাসলো। হামজা সিগারেটে দুটো টান দিয়ে চোখ ফিরিয়ে বলল, রাতে খেয়েছিস? পেট ভরা ভরা লাগছে, মনে হচ্ছে ভক ভক করে বমি হয়ে যাবে। গলায় আঙুল ঢুকিয়ে বমি কর। আজ আর গিলিস না। হামজাও গিয়ে শুয়ে পড়লো শটান হয়ে। সেলের বাইরে রূপকথা জয়কে দেখে হেসেছিল। জয় জিজ্ঞাসা করলো, দিনকাল ভালো তো? রূপকথা উঠে এসে ছেলের শিক ধরে দাঁড়ানোর চেষ্টা করে, বলল, ভালোই তো। কেন এসেছিস? বেঁচে থাকতে ভালো লাগছে না? লাগবে না কেন, বেঁচে থাকার জন্যই তো বেঁচে থাকা। রূপকথাকে হাসপাতাল থেকে এনে সেলে রাখা হয়েছে। বাহুতে ব্যান্ডেজ জড়ানো, ছেঁড়া নোংরা শাড়ির আঁচল মেঝেতে কষছে। সুন্দর মুখটা বিবর্ণ, অথচ ঠোঁট হাসছে। ভয়ঙ্কর রহস্যময় মলিন সে হাসি। সে অনেকক্ষণ তাকে রইল জয়ের চোখের দিকে। জয়ের চোখ ফেরালো না, কিন্তু খানিক বাদে আচমকা জয় হেসে উঠল এক দৃষ্টিতে চেয়ে। রূপকথার বুকের ভেতরটা ঝলক দিয়ে উঠল সেই হাসিতে। শরীরটা শিশির করে কেঁপে উঠল জয়ের চোখে তাকিয়ে। জয় তখন জোরে জোরে করে হেসে উঠল। রূপকথা এগিয়ে এসে সেলের ভেতর থেকে হাত বাড়িয়ে হাত ধরল জয়ের। কি করছিস তুই জয়? কি চাস জীবনে? এত প্রশ্ন কেন? জবাব দিলেই তো হয়, না দিলে হয় না। আসলে আমি কিছুই করতেছি না, লাইফ এনজয় করতেছি। কেন এসেছিস? এলাম ঘুরতে ঘুরতে। জেলখানা একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারে। হামজা সাহেব সংসদে সিট পেলে দেখি এই ব্যবস্থা করা যায় কিনা। দুজন বসলো, একজন সেলের এপারে একজন ওপারে, কিন্তু বসলো কাঁধে কাঁধ মিলিয়ে। মাঝখানে লোহার শিকের ফারাক। রূপকথা আচমকা বলে, তোর কি আমাকে দেখে কষ্ট হচ্ছে জয়? হচ্ছে তো, বুক ফেটে যাচ্ছে। পাতিল হাড়ি কুত্তায় চাটে। কি হচ্ছে? কষ্টে বুক ফাটে, পাতিল হাড়ি কুত্তায় চাটে, ওরকম ধরনের কষ্ট হচ্ছে। রূপকথা হাসলো। আমার স্বামীকে মেরে ফেলেছিস? তোমার স্বামীকে? ছি, মেরে ফেলবো কেন? না মানেই ভালো করেছি। জয় রূপকথার বাহুর থকথক কি গলিত মাংসের দিকে চেয়ে রইল। ব্যান্ডেজ আলগা হয়ে ফেলেছে রূপকথা। জয় হাসলো। আমার নাম জানতে চাইছিল ওরা? না, পলাশ কোথায় তা জানতে চেয়েছিল। আমার কাছেই পলাশ ছিল, এই তথ্যটা মূলত দরকার ছিল ওদের। বললেই ছেড়ে দিত, কিন্তু বলতে ইচ্ছে করলো না। জয় গা দুলিয়ে আসলো। জয়ের মেয়ের ওপর রক্তের ঋণ চাপিও না। চাপালে কি? অনবরত রক্ত ঝরে তার শরীরে, বয়ে যাবে কোথাও, ঋণ পরিশোধ হবে না। তোর কাছে আছে কি? কি দিবি আমায়? তুই তো কাঙ্গাল। তাও এক কথা, একটা চাকরি বাকরি করা লাগবে। সামনের পর বেকার বলে বদনাম করছো। মানবীয়তার অভাব। খালি চুপ থেকে রূপকথা বলল, কয় ঘন্টা করেছিস রে? মনে নেই এক্স্যাক্ট, কম বেশি 4-5। জয় আর দাঁড়ায়নি, চলে এসেছিল। টান হয়ে শুয়ে আকাশ দেখতে ভালোই লাগেনি, কিন্তু চোখ মুখ ঘোলা হয়ে এসেছে। হ্যাংওভার ধরেছে। মাথার নিচে হাত, আকাশে দিয়ে তাকিয়ে গান ধরল। ইট গামলায় ইট বানাইলা, চৌকিতে ভাটা সাজাইয়া, মাঝখানে আগুন জ্বালাইয়া দিলা গো, ভেতর পড়িয়া সারা, মাটি হইয়া যায় আঙ্গারা। এখন আমি কি করি উপায়? হামজা নিচে নেমে গেল। প্রেশার বেড়েছে বোধহয়, মদ্যপান নিষিদ্ধ তার জন্য। ঘরে ঢুকে দেখলো রিবি শুয়ে আছে। তাকে দেখেও উঠল না, কথাও বলল না। মাথা ঝিমঝিম করছে। ঘরে শুতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে দূরে কোথাও জঙ্গলে গিয়ে রাতটা কাটিয়ে আসতে। জয় ঘরে এলো 2টোর দিকে। অন্তু বসে আছে মেঝেতে। জয় দেখেও না দেখার মতো গিয়ে ধূপ করে শুয়ে পড়লো। অন্তু কিছুক্ষণ পর ডাকলো, আপনার সঙ্গে কিছু কথা আছে। চুপ থাক, ঘুমাচ্ছি আমি, যা কথা পরে টরে। এখন কথাটা বলাটা দরকার। মুখ বন্ধ রাখ শালি, মাথা ধরেছে খুব, ঘুমাবো আমি। অন্তু বসে রইল। তখন 2টো বাজছিল রাত। জয় ঘন্টা 2-1 মরার পর ঘুমালো, মরার মতো ঘুমালো। 4টার দিকে উঠলো। অন্তু বসে আছে ওভাবেই। বিরক্ত হয়ে বলল, কি কথা কও? জয়নাল আমির আপনার চাচা না? ছোট চাচা। বলেছিলাম না আমি? জাভেদ আমির থিওরিটিক্যালি আমার বাপ। বড় চাচার নাম কি? জয় ভ্রু কুচকে ফেলল। ভার্সিটিতে গিয়েছিলে? গিয়েছিলাম। অন্তু জয়ের এমন অলৌকিক আন্দাজ শক্তিতে একসময় ভীষণ অবাক হতো, এখন হয় না। মনে হতো জয় আধ্যাত্মিক ক্ষমতা জানে, মানুষের মন ও পারিপার্শ্বিক ঘটনা সব তার আয়ত্তে। জয় লাফিয়ে নামলো খাট থেকে। জিন্নাহ আমির নামে কারো নাম বলেছে ওরা?
অন্তু বিস্ময়ে ভ্রু জড়ালো। নিজস্ব জিন পোষেন নাকি? জয় মাথা নাড়ল দুপাশে। অভিজ্ঞতা বেশি। তাতেও বেদ হয় বেশি না, যতটা চতুর আপনি। আপনার বাপের বড় ভাইয়ের ছেলে? জিন্না আমির। জয় আচমকা শক্ত হলো। কারা আনছিল? কয়েকজন। কি বলল? মুরসালিন মোহনকে ছেড়ে দিতে বলেছে। তাহলে জিন্না আমিরকে ফেরত দেবে ওরা। জয় খানিক চুপ থেকে মাথা ঝাড়া মেরে হাসল। জিন্না ওকে গুম করেছে আজ 2.5 বছর। বেঁচে আছে কিনা সন্দেহ। খানকির বাচ্চারা এখনো নাম ভাঙিয়ে খাইতে চায়। সরে বাচ্চাদের কে বোঝাবে? জয় আমির গু খায় না, তার নাম কয় নাই, তাই না? আনসারি মোল্লা বোধ হয়। সাথে আর কে ছিল? অন্তু কথা বলল না। গভীর চোখ দুটো জীবনের কাতরতা। বারান্দার অন্ধকারে চেয়ে রইল। জয় বলল, তোমাকে কি বলেছে? কাঠের পুতুলের মতো বলল অন্তু। আপনাকে বুঝিয়ে বলতে বলেছে। নয়তো তোমার ভাবি আর আম্মু। ওর সাথে আমার বাড়িও পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। জয় হেসে উঠল। তো ঘরওয়ালি, তোমার প্রাণপ্রিয় ধর্মীয় গোষ্ঠীর আগ্রাসী ব্যাপার স্যাপার কেমন এনজয় করলে? বুঝতে পারি না আমি এসব। দৃষ্টিকোণ বদলাতে থাকে এক এক সময়। আমি রাজনীতিতে বুঝতে চেষ্টা করছি, অথচ পারছি না। জয় হো হো করে হাসল। রাজনীতি বোঝার মতো কোনো বিষয় নয় সিস্টার, ওটা একটা নীতি। দ্যাটস মিন পলিসি। ওটা মেনে চলতে হয়, ব্যাস। বুঝে গেলে হারিয়ে যাবে, কুল পাবে না। কেমন পলিসি? ব্ল্যাডি ডিপোর্টমেন্টিক পলিসি। ওদের 3 জন প্রধান নেতাকর্মীর শাস্তির রায় কার্যকর হয়েছে। ওরা যুদ্ধপরাধী, মানবাধিকার বিচারে সোজা ছাড়া পাচ্ছে। তাতে কি? ওরা ছাড়া আর কেউ নেই। ওরাই কেন? কারণ ওরা বিরোধী দলের সঙ্গে জোট করেছে, তাই। ওরা নিজেদের বক্তব্য আমাদের সরকার ও শাসন ব্যবস্থার সবগুলো ভুলকে ধরিয়ে দেয়, মানুষের কাছে সেসব কথা পৌঁছায়। তাই নাকি অন্য কারণ? মুরসালিনও কি তাই? মুরসালিনের বাপ ছিল মোল্লার বংশধর, ধর্মের প্রতি দুর্বল, কিন্তু মূলত বিরোধী দলের চামচা। আবার ধর্মীয় দলের ওপরও ব্যাপক টান। সেই হিসেবে চামচা তো আপনিও। জয় তাকিয়ে রইল। অন্তু হাসল। ক্ষমতাসীনদের পেছনে লেজ নাড়ানো গাঢ় চামচামি। ওরা বরং হিম্মতদার, যারা ক্ষমতা থাকা সত্ত্বেও লড়ছে। 2014-তে যেটুকু লাফিয়েছে, আর 2015-এর শুরুতে 3-4 মাস যে আগুন জ্বালানো অবধি করেছে। এরপর তো আর ডাউন। ঘরওয়ালি, তুমি হিজড়াদের সঙ্গ নিচ্ছ। ওরা মোড়ে ভূত সব। সঙ্গ আমি কারোই দিচ্ছি না। আমি শুধু চাইছি ওদের মুক্তি দিন। ওরা অপরাধ করেনি, আর কিছু বলতে পারছি না, কারণ আমি রাজনীতি বুঝতে চেষ্টা করছি, সবে বুঝতে পারছি না মোটেই। ওরা বার্ষির আগার ঝোলানো টোপ, মাছ ছিপে ওঠানো অবধি ছাড়তে পারছি না। ওরা এমনিতেও দুর্বল, থেমে গেছে সেই কবে, তবু এখনো ওদের দলের লোক দেদারাজে কারাগারে যাচ্ছে, মামলা খাচ্ছে। আর কত? অন্তত বাচ্চাগুলোকে মুক্তি দিন। জয় মেঝের উপর টান টান হয়ে শুয়ে পড়ল। অন্তু খাটের সাথে হেলান দিয়ে বসে রইল। কেন করছেন এসব বলুন তো? জয় কিছুক্ষণ চোখ বুজে শুয়ে রইল। ফজরের আজান শেষ হলো। ওরা যুদ্ধপরাধী, মানবাধিকার বিরোধী কর্মকর্তা, জঙ্গি গোষ্ঠী, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আর পাকিস্তানের পক্ষে কাজ করে চলেছে সেই সময় থেকেই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে ওদের ঘেন্না করাটাই নিয়ম, আর তাতে ক্ষমতা হাসিলও হয় খুব সহজে। কি বলেন? জয় হাসল। ওটা হামজা ভাইয়ের জন্য, আমার সব কিছু না। অথচ আপনি নিজেকে কতন পর্যায়ে নিয়ে দাঁড়িয়েছেন, দেখেছেন সেটা? যেখান থেকে ফেরার পথ নেই। মেরে ফেলবে? মৃত্যু আপনার জন্য নয় জয় আমির। মৃত্যু তাদের জন্য যারা মৃত্যুকে ভয় পায়। মৃত্যু অন্তত তাদের শাস্তি হতে পারে না। জয় নিঃশব্দে হাসলো, কিছু বলল না। আজ আমাকে ভার্সিটিতে যেতে দেওয়া হয়েছিল। কেন, বিশেষ ব্যাপার নাকি? কি করেছেন ওদের সঙ্গে? জয় দুপাশে মাথা হারায় এক ব্যাপারটা সাইড করে মাথা নেড়ে ব্রুকুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? অন্তু তাকায় জয়ের দিকে। তাদের দুজনের নীরব এই বোঝাবুঝি মাঝে অসীম বিরোধ। তার কোনো পরিণতি নেই। ভাবির বাচ্চা পেটের ভেতরেই অসুস্থ। আম্মু কল করেছিল। ব্যাপারটা মঙ্গলকর। তোমার ভাই নেই, বাচ্চাটা থাকা মানেই ভাবির জীবন নষ্ট। অন্তু কঠোর চোখে তাকালো। জানোয়ার আপনি? সকালবেলা জানা গেল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। হামজা পাটোয়ারি পৌরসভার মেয়র। তাকে সরাসরি প্রথমে আনা হলো না আইনি জিজ্ঞাসাবাদে, কিন্তু খুব শীঘ্রই তা আনা হবে, তা চিরন্তন সত্য। জয় আমির খাড়া দুপুরে বড় ঘরে উপস্থিত হলো। পেছনে অন্তু। জয় গলা উঁচিয়ে ধরল অন্তুর। তুই কোথায় যাচ্ছিস?
অন্তুর তপ্ত শ্বাস জয়ের হাতে পড়ছিল। আরও শক্ত করে চেপে ধরল গলাটা জয়। রুমে যা, কুপিয়ে কেটে ফেলে রাখবো একদম। হয় কুপিয়ে কাটবেন অথবা আমি আপনার সঙ্গে বড় ঘরে যাব। জয়ের চোখে রক্ত ছুটে বেড়াচ্ছে। ঘুম পুরো হয়নি, নেশার ঘোর কাটেনি, মাথা ঝিম ধরে বসে আছে। ছেড়ে দিল গলাটা, কথা বলতে ইচ্ছে করলো না। ড্যাগ ধরে রান্না করছে, খেতে দেওয়ার জন্য বাড়ির মেয়েদের দরকার। মোরসালির সামনে জয় সেদিন অবধি সেভাবে বসেনি, ওকে জিজ্ঞাসাবাদ করেনি। যা করার বাপ্পি, সোহাগ, আজাদ আর প্রধানত হামজাই করেছে। সেদিন প্রথমবার জয় আমি সৈয়দ মোরসালিন মহানের সম্মুখে বসলো। চাটাই পেতে দেওয়া হলো, সবাইকে একসঙ্গে খাওয়ানো হলো। সেদিন অবরোধ করে দিতে জয় ওদের সাথে বসে ক্রোগ্রাসে কিনল। খেতে খেতে মোরসালিন বলল, জয় মনে পড়ে তোর? এভাবে দিনের পর দিন দস্তরখানা বিছিয়ে কলার পাতায় খাবার খেয়েছি এক পাতে। জয় তাকালো না, কথা বলো না, কিন্তু ওদের পেট ফুঁড়ে খাওয়ালো, যতটা সম্ভব যত্ন করে খাওয়ালো। তার মুখে উজ্জ্বল হয়ে উঠেছে। অভুক্ত বাচ্চারা খাচ্ছে, নিদারুণ খিদে আর পিপাসা ওদের। পরনের পাঞ্জাবি ছেঁড়া ফাটা, নোংরায় ঢাকা। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।